বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণিবিদ্যা অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের পাঠের বিষয় পরিবেশ জীববিজ্ঞান। পরিবেশ জীববিজ্ঞান অধ্যায়ে আমরা আজকে দূষণ সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রকারের দূষণ আছে, তার মধ্যে আমরা আজকে বায়ু দূষণ নিয়ে আলোচনা করব। এখন বায়ু দূষণ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমরা বায়ু দূষণ কী সে সম্পর্কে জানি। বায়ুমণ্ডলে দূষক পদার্থ সহনীয় মাত্রার চেয়ে বেশি সংযোজনে বায়ুর স্বাভাবিক গুণাগুণের ভৌত বা রাসায়নিক পরিবর্তন ঘটলে যদি তা মানুষসহ অন্যান্য জীবের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, তখন তাকে বায়ু দূষণ বলে। অর্থাৎ বায়ুমণ্ডলে দূষক পদার্থ যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণে থাকে এবং সেটা যদি মানুষসহ অন্যান্য জীবের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, তাকে আমরা বলবো তখন বায়ু দূষণ। বায়ু দূষণের জন্য যে উপাদানগুলো দায়ী, সেই দূষক উপাদানগুলো হচ্ছে জৈব বর্জ্য, রোগ জীবাণু, উদ্ভিদের পুষ্টিদ্রব্য, অজৈব পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ। এখন বায়ু দূষকগুলোর মধ্যে জৈব বর্জ্য, অতিরিক্ত জৈব আবর্জনা পচনের জন্য ও হাইড্রোকার্বন সমূহ দ্বারা বায়ু দূষিত হয়ে পড়ে। রোগ জীবাণু, আমরা জানি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য জীবাণু দ্বারা বায়ু দূষিত হয়। উদ্ভিদের পুষ্টিদ্রব্যের মধ্যে রয়েছে যেমন জৈব আবর্জনা, জমিতে ব্যবহৃত কীটনাশক দ্বারা বায়ু দুর্গন্ধযুক্ত হয়ে পড়ে। অজৈব পদার্থের মধ্যে রয়েছে যেমন অনেক ধাতু, লবণ, অ্যাসিড, ক্ষারক ও কারখানার বর্জ্য, কার্বন, নাইট্রোজেন ও সালফারের অক্সাইড সমূহ। তেজস্ক্রিয় পদার্থ, যেমন বিভিন্ন তেজস্ক্রিয় পরীক্ষাগার থেকে তেজস্ক্রিয় পদার্থ উৎক্ষেপণের ফলে সেখান থেকেও বায়ু দূষিত হয়ে পড়ে। বায়ুবাহিত কণা, যেমন ছাই, কালি, ধাতব ধূলিকণা, কার্বন ডাস্ট ইত্যাদি দ্বারাও বায়ু দূষিত হয়। আরও আছে যেমন এরোসল। এবারে আমরা জানব সোর্সেস অফ এয়ার পলিউশন বা বায়ু দূষণের উৎস। বায়ু দূষণের উৎসের মধ্যে দুই প্রকারের উৎস আছে, যেমন প্রাকৃতিক উৎস, মনুষ্য সৃষ্ট উৎস। প্রাকৃতিক উৎসগুলোর মধ্যে যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জৈবিক ক্ষয়, বজ্রপাত, ধূলিঝড়, দাবানল, তেজস্ক্রিয় পদার্থ, রোগ জীবাণু। আমরা জানি যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে অনেক সালফারের অক্সাইডগুলো এবং ভস্ম এগুলো বায়ুকে অনেক দূষিত করে ফেলে। এছাড়া যেমন জৈবিক ক্ষয়ের মধ্যে রয়েছে যেমন পচনশীল মৃতদেহের পচনের ফলে বায়ু অতিমাত্রায় দূষিত হয়ে পড়ে। এরপর রয়েছে বজ্রপাত, ধূলিঝড়, দাবানল। অনেক সময় আমরা দেখি যে বনের পর বন আগুন লেগে ধ্বংস হয়ে যায় এবং সেখান থেকে প্রচুর ধোঁয়া নির্গত হয় এবং সেখান থেকেও বায়ু অতিমাত্রায় দূষিত হয়ে পড়ে। তেজস্ক্রিয় পদার্থ, আমরা এর আগেও বলেছি যে তেজস্ক্রিয় পদার্থের কারণে বায়ু দূষিত হয়। আর রয়েছে রোগ জীবাণু। মনুষ্য সৃষ্ট উৎসগুলোর মধ্যে রয়েছে যেমন যানবাহন, শিল্প কারখানা, আবর্জনা ও গৃহস্থালী বর্জ্য, বিদ্যুৎ কেন্দ্র, কৃষি উপকরণ, এসি, রেফ্রিজারেটর, যুদ্ধাস্ত্র ব্যবহার। প্রথমেই হলো যানবাহন। আমরা জানি যে যানবাহন থেকে অতিমাত্রায় কালো ধোঁয়া নির্গত হয় এবং সেখান থেকে বায়ু অতিমাত্রায় দূষিত হয়ে পড়ে। এছাড়া শিল্প কারখানা থেকেও যে দূষিত বর্জ্যগুলো বের হয় সেগুলো বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে ফেলে। আবর্জনা, গৃহস্থালী বর্জ্য এগুলো বায়ুকে অতিমাত্রায় দূষিত করে ফেলে। বিদ্যুৎ কেন্দ্র,
কৃষি উপকরণের মধ্যে রয়েছে যেমন বিভিন্ন সার, কীটনাশক, যেগুলো জমিতে অতিমাত্রায় ব্যবহারের ফলে সেই উপাদানগুলো বায়ুকে অতিমাত্রায় দূষিত করে ফেলে। এসি রেফ্রিজারেটর থেকে আমরা জানি যে সিএফসি নির্গত হয়, ক্লোরোফ্লোরোকার্বন। এটাও বায়ুকে দূষিত করে ফেলে। এর মাধ্যমে আমরা জানি যে ওজোন স্তরের ক্ষয় হয়, এবং ওজোন স্তরের ক্ষয়ের ফলে সূর্যের অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এগুলো পৃথিবীতে চলে আসে, এবং যার কারণে মানুষের বিভিন্ন ধরনের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। এরপর আছে যুদ্ধাস্ত্র ব্যবহার। যুদ্ধের সময় যে সমস্ত ইকুইপমেন্টগুলো ব্যবহার হয়, সেখান থেকেও অনেক বায়ু দূষণের যে উপাদানগুলো সেগুলো নির্গত হয় এবং বায়ুকে দূষিত করে ফেলে। বায়ু দূষণের প্রতিক্রিয়া। বায়ু দূষণের কারণে কি প্রতিক্রিয়া হয় সেটা আমরা এখন জানব। প্রথমে উদ্ভিদের উপর প্রতিক্রিয়া, এরপর মানুষ ও অন্যান্য প্রাণীর উপর প্রতিক্রিয়া, আবহাওয়ার উপর প্রতিক্রিয়া, মাটি ও দালান কোঠার উপর প্রতিক্রিয়া। উদ্ভিদের উপর প্রতিক্রিয়া। নাইট্রোজেন সংবন্ধন ক্ষমতা ব্যাহত হওয়া। উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় যে জিনিসটি সেটা হলো সালোক সংশ্লেষণ, সেটি বাধাগ্রস্ত হয়। পাতা শুকিয়ে যাওয়া বা বিবর্ণ হওয়া, শস্য উৎপাদন ব্যাহত হওয়া। মানুষ ও অন্যান্য প্রাণীর উপর প্রতিক্রিয়া, যেমন রক্তের অক্সিজেন বহন ক্ষমতা হ্রাস, ফুসফুস ও শ্বাসযন্ত্রের ক্ষতি, স্নায়ুতন্ত্রের ক্ষতি, রক্তচাপ বৃদ্ধি। আবহাওয়ার উপর প্রতিক্রিয়া, বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়া, ওজোন স্তরের ক্ষয়, প্রাকৃতিক দুর্যোগ, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি। বরফগুলো গলে যাচ্ছে, এবং এই বরফ গলনের কারণে এই পৃথিবীর যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো প্লাবিত হয়ে যাবে, এবং একসময় আবাদি জমিগুলোতে লবণ ঢুকে যাবে। লবণ ঢুকে যাওয়ার কারণে আবাদ আমাদের কমে যাবে, এবং আরও অনেক নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। এবং ওজোন স্তরের ক্ষয় আমরা জানি, এটার জন্য মেইন যে উপাদানটা দায়ী সেটা হচ্ছে সিএফসি। এছাড়াও নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, এই জিনিসগুলো আমাদের ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরপর আছে মাটি ও দালান কোঠার উপর প্রতিক্রিয়া। যেমন বায়ু দূষণের কারণে আমরা জানি যে অ্যাসিড রেইন হয়, অম্লবৃষ্টি হয়। এই অম্লবৃষ্টি যখন মাটি এবং দালান কোঠার উপর পড়ে, তখন এটার ব্যাপক ক্ষতি সাধন করে। অনেক ভাস্কর্য নষ্ট করে ফেলে, দালান কোঠার উপরের আস্তরণ সেগুলো নষ্ট করে ফেলে, এবং মাটিরও ব্যাপক ক্ষতি হয়, এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এখন আমরা জানব বায়ু দূষণ নিয়ন্ত্রণ, কন্ট্রোল অফ এয়ার পলিউশন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে প্রথমেই, তারপর যে বিষয়গুলো আসবে, যেমন শিল্প কারখানা, জনবসতি এলাকা থেকে দূরে স্থাপন, যানবাহনে দূষক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি বসানো, তেজস্ক্রিয় রাসায়নিক বর্জ্য দ্বারা বায়ু দূষণ বন্ধ করতে হবে, শিল্প কারখানায় শোধনাগার স্থাপন করতে হবে, জৈব জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে হবে, বৃক্ষ নিধন বন্ধ ও বনায়ন বাড়াতে হবে। বায়ু দূষণ সংক্রান্ত আইনের সঠিক প্রয়োগ ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জৈব আবর্জনা মাটিতে চাপা দিয়ে রাখতে হবে। সার, কীটনাশক ব্যবহারে সতর্ক হতে হবে। পয়ঃপ্রণালীর বর্জ্য মাটি চাপা দিতে হবে। এখন যানবাহনে দূষক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি বসানো, এটি করা যেতে পারে। আর যেটি হচ্ছে যে জীবাশ্ম জ্বালানির বদলে যদি বৈদ্যুতিক যে যানবাহনগুলো আছে ব্যাটারি চালিত, এই ধরনের যানবাহনের দূষণ অনেক কম হয়, সেগুলির ব্যবহার বাড়ানো যেতে পারে।
তেজস্ক্রিয় রাসায়নিক বর্জ্য দ্বারা বায়ু দূষণ বন্ধ করতে হবে। শিল্প কারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে শোধনাগার স্থাপন করার ব্যবস্থা করতে হবে। জৈব জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে। যেমন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক চুলা এই ধরনের জ্বালানির উপর নির্ভর করতে হবে। বৃক্ষনিধন বন্ধ, বনায়ন বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। বায়ু দূষণ সংক্রান্ত আইনের সঠিক প্রয়োগ, আইন আছে কিন্তু প্রয়োগ নেই, এটি যেন না হয়। আইনের সঠিক প্রয়োগ হলে এবং জনসচেতনতা বৃদ্ধি করলে তবেই কেবল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যাবে। জৈব আবর্জনা মাটিতে চাপা দিয়ে রাখতে হবে। সার কীটনাশক ব্যবহারে আরও সতর্ক হতে হবে এবং সারের ক্ষেত্রে আমরা জৈব সার যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারি। আর পয় প্রণালীর বর্জ্যগুলো মাটি চাপা দিয়ে দিতে হবে। যেখানে সেখানে বর্জ্যগুলো না ফেলে সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় গর্ত করে সেই ময়লাগুলো ফেলে দিতে পারি। তাহলে আজকে আমরা শিক্ষার্থীবৃন্দ জানলাম বায়ু দূষণ কী, বায়ু দূষণ যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে জানলাম। বায়ু দূষণের যে কারণ, মনুষ্য সৃষ্ট কারণ, প্রাকৃতিক কারণ, সেগুলো আমরা জানলাম। আর বায়ু দূষণটা কী প্রভাব ফেলে মানুষসহ অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের উপর কী এর প্রতিক্রিয়া হয় সেটা সম্পর্কে জানলাম এবং সর্বশেষ আমরা বায়ু দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কে জানলাম। আজকে আমরা এই পর্যন্তই জানব। আগামী ক্লাসে আমরা বায়ু দূষণ রিলেটেড আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।